যে তদবির বাণিজ্যে আয় শত কোটি টাকা, নামধারী ছাত্ররা যেভাবে তদবির করছে, কর্মকর্তারা ভয়ে মুখ খেলে না। সবার অন্তরে ধারণ করা সরকার এই গার্মেন্টস শ্রমিকদের নিয়ে পশ্চিমা বিশ্ব যারা আমাদের এখান থেকে পোশাক কিনে নেয়, আসলে কাশ্মীর শব্দটি শুনলে বুকের ভিতরে এক ধরনের বেদনার চিনচিন করে। রাখাইনে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, আবার এদিকে রাখাইনেও একই অবস্থা, আমরা যুদ্ধ করতে পারি। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছি আমি মেজবা শিমুল। আমাদের সাথে স্টুডিওতে আজকে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি ওবায়দুল্লাহ বাদল। বাদল ভাই, আপনাকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা সংবাদের বহুমাত্রিক আলোচনা করে থাকি। ভিন্ন দৃষ্টিতে দেখতে চাই আসলে সংবাদের ভিতরের খবর। আমরা আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আলোচনা করতে চাই। তেমনিভাবে আমরা দেখতে চাই আসলে আজকে আমাদের হাতে কি কি গুরুত্বপূর্ণ খবর রয়েছে। আমরা একটু জানতে চাই, সেটি হচ্ছে আমরা দেখলাম দৈনিক আমার দেশের সংবাদ, তারা প্রধান শিরোনাম করেছে শিক্ষার্থীদের দাবি আদায়ের আন্দোলনের চরম দুর্ভোগ। ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে বাংলাদেশের রাজধানী ঢাকায় যে কয়েকদিন পর পর যে আমরা দেখি ঢাকা কলেজ এবং সিটি কলেজ এবং এই দুই কলেজের মধ্যকার যে সাম্প্রতিক সময়ের সমস্যা এবং সংকট, সেটিকে তারা আসলে হাইলাইট করার চেষ্টা করেছেন। তারপরে আরেকটি খবর দেখতে চাই, সেটি হচ্ছে প্রথম আলো সংবাদ শিরোনাম করেছে ছিনতাই মামলায় গলদ, বেরিয়ে যান আসামিরা। অপরাধ বিষয়ক এই সংবাদে বলা হচ্ছে যে জানুয়ারি থেকে 8 মার্চ রাজধানীতে 320 ছিনতাই মামলায় গ্রেপ্তার হয়েছেন 852 জন আসামি। তেমনিভাবে দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম দুই উপদেষ্টার এপিএস ও পিওর দুর্নীতি। এটাও এক ধরনের অপরাধ বিষয়ক সংবাদ। সেখানে বলা হচ্ছে তদবির বাণিজ্যে আয় শত কোটি টাকা, দুজনকে দায়িত্ব থেকে অব্যাহতি, দুদক সহ বিভিন্ন এজেন্সি থেকে তদন্তের দাবি। আমরা আরেকটি খবর দেখতে চাই দৈনিক মানব জমিনের। সেখানে প্রধান শিরোনাম করা আছে রক্তাক্ত কাশ্মীর। আমরা জানি যে মঙ্গলবারে কাশ্মীরে এক ধরনের দুর্বৃত্তদের হামলায় 26 জন নিহত হয়েছেন এবং সেই সংবাদটিকে তারা প্রধান শিরোনাম করেছেন। বাস্তবে আমরা একটু আসতে চাই যে আসলে ঢাকা দিয়ে শুরু করতে চাই। ঢাকায় আপনি জানেন যে সাইনবোর্ড কি বলে, রাজধানীর নিউ মার্কেট এলাকায় যে দুটি কলেজ রয়েছে, বিখ্যাত কলেজ এবং ঐতিহ্যবাহী কলেজ, একটি ঢাকা কলেজ এবং অন্যটি হচ্ছে সিটি কলেজ। এই দুই কলেজের মধ্যে আসলে শিক্ষার্থীরা মাঝে মাঝেই তারা রাস্তায় নেমে পড়েন এবং রাস্তায় নেমে নিজেদের মধ্যে তো মারামারি হচ্ছে, পাশাপাশি জনদুর্ভোগও তৈরি করছেন। এই জনদুর্ভোগ কি জনবিরক্তি হচ্ছে কি না? একেবারেই ঠিক কথা বলেছেন শিমুল। এই তো মনে হয় গতকালকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখলাম একজন তার ক্ষোভ প্রকাশ করছেন এইভাবে যে ঢাকা কলেজকে কেরানীগঞ্জে ট্রান্সফার করা হোক আর সিটি কলেজকে আশুলিয়াতে ট্রান্সফার করা হোক। তার মানে কতটা বিরক্ত হলে মানুষ এই ধরনের মন্তব্য করে। যদিও এটি অনেকেই হা হা হি হি লাইক দিয়েছে বা কমেন্ট করেছে, কিন্তু আসলে বাস্তবতা তাই। আমরা যদি দেখি এই তো কিছুদিন আগেই এই বিশ্ববিদ্যালয় করাকে নিয়ে আপনার তিতুমির কলেজে যে কাণ্ডগুলো ঘটে গেল এবং একটা পর্যায়ে এটিকে নিয়েও কিন্তু খুব তীর্যক মন্তব্য আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। সেটি শেষ না হতে হতেই আবার আইডিয়াল কলেজের সাথে ধানমন্ডি এলাকায় ধানমন্ডি আইডিয়ালের সাথে সিটি কলেজের লেগে গেল। আবার ওইটা শেষ না হতে হতে আবার ঢাকা কলেজের সাথে কিছুদিন পর পরই তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে, এবং এই তুচ্ছ বিষয়টা আসলে তো একটা পয়েন্ট থাকে যে এই বিষয়টা, সেখানে দেখলাম যে পুলিশ দায়িত্বরত পুলিশ কর্মকর্তা তিনি বলছেন যে তারা যে আসলে কি নিয়ে এই বিবাদে জড়ায় এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, তারাও জানে না। তাদেরকে জিজ্ঞেস করলে যে কি নিয়ে তোমাদের গন্ডগোল বা বিবাদ, তারাও ঠিক মতো বলতে পারে না। তাদের বক্তব্য হচ্ছে শুনলাম আক্রমণ হয়েছে, ঢাকা কলেজ আক্রমণ করেছে, তারাও লাঠিসোঁটা নিয়ে দৌড় শুরু করলো। আসলে কি নিয়ে, কোন কারণে, সেটি কি যৌক্তিক কারণ কিনা? আর এমন একটি জায়গায় দুটি কলেজ, যে জায়গায় মারামারি বিবাদ বা দৌড়াদৌড়ি শুরু হলে পুরো ওই এলাকাটা বন্ধ হয়ে যায়, মানুষের ভোগান্তি বাড়ে এবং এত জনবহুল বিপণী বিতানগুলো ওই এলাকায় আছে, ইউনিভার্সিটি পাশে,
আবাসিক এলাকাগুলো, বিশেষ করে ধানমন্ডি তো বেশ একটা ভালো একটা আবাসিক এলাকা, সেখানে যখন এরকম গন্ডগোল হয় তখন মনে হয় কি যে এই রাজধানীতে কি আইন শৃঙ্খলা বলতে কোনো কিছু নেই, মানুষের নিরাপত্তা নেই। দেখা গেল এই বিবাদের মধ্যে বা মারামারির মধ্যে পড়ে নিরীহ পথচারীও অনেক সময় আহত হয় বা হতাহত হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আসলে রাজধানীবাসী খুবই ত্যক্ত বিরক্ত। শুধু ঢাকা কলেজ এবং সিটি কলেজ না, রাজধানীতে যেসব কলেজ আছে এই সম্প্রতি কিছু হলেই তারা আন্দোলনের নামে বেরিয়ে এসে রাস্তা বন্ধ করে, মানুষের ভোগান্তি। আর আপনারা সবাই জানেন যে ঢাকা শহরে একটি গলি যদি বন্ধ হয়ে যায় বা একটি রাস্তা যদি বন্ধ হয়ে যায়, পুরা ওই এলাকা মানে যানজট মানে সারা শহরেই পড়ে। তো মূলত এটি নিয়ে আসলে মানুষের দুর্ভোগটি এত চরমে যে আসলে এটি নিয়ে কথা বলেও কোনো এটা সুরাহা হচ্ছে না এবং মানুষ এই জায়গায় অসহায়। আমার মনে হয় যারা দায়িত্বশীল আছেন রাষ্ট্রের, তাদের এই বিষয়গুলো ভাবা উচিত। জি, রাষ্ট্র ভাববে। সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে 24-এর গণ অভ্যুত্থান যখন হলো, তখন এই শিক্ষার্থীরাই তো আসলে এই বৈষম্যের বিরুদ্ধে, অনাচারের বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছিলেন। তাহলে এই কয়েকদিনের স্পিরিট বা চেতনাকে ভুলে তারা কেন এই ব্যক্তি স্বার্থ অথবা এক বায়বীয় দ্বন্দ্বে জড়াচ্ছে? এখানে কি আমাদের বা শিক্ষার্থীদের মানে বোঝাপড়ার জায়গা, তাদের বোধোদয়ের জায়গাটা কি? তারা আসলে কি হলে বুঝবে যে না আসলে এটা করা আমাদের উচিত হচ্ছে না? এই যে গ্রুমিংটা বা এই শিক্ষাটা দেওয়ার ওয়ে আছে কোনো? আমার কাছেও আপনি যে প্রশ্নটি করেছেন আমার কাছেও যৌক্তিক প্রশ্ন ওঠে যে শিক্ষার্থীরা এত বড় দানবীয় একটি সরকারকে পতন ঘটালো এবং তাদের নেতৃত্বে সকল রাজনৈতিক দল, একমাত্র আওয়ামী লীগ ছাড়া সকল রাজনৈতিক দল তাদের পিছনে দাঁড়িয়ে এই দানবকে সরালো এবং তারা কিন্তু ব্যাপকভাবে সারা বিশ্বে, দেশে তো বটেই, সারা বিশ্বে প্রশংসা পাত্র হয়েছে। এবং তারা এই 8 মাস, এখনো 1 বছরই হয়নি, তারপরে আবার এদেরই কর্মকাণ্ডে মানুষ কেমন জানি মানে তাদের প্রতি একটা মানে অনীহা বা তাদের প্রতি একটা এই ধরনের আসছে, নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। আমার কেন জানি মনে হয় যে এর পিছনেও কি কোনো কিছু আছে কিনা, মানে এই শিক্ষার্থীদের বিতর্কিত করা বা শিক্ষার্থীদের এই ভাবমূর্তিকে খাটো করার জন্য পিছনে কোনো কিছু আছে কিনা, এটি আসলে দেখার বিষয়। জি, নিশ্চয়ই। আসলে শিক্ষার্থীরা যাদের কাছ থেকে জাতি শিখেছিল যে অন্যায়ের প্রতিবাদ করতে হবে, তারপর হচ্ছে ফ্যাসিবাদ বা দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে হবে, সেই জাতি যখন আবার দেখছে যে এই শিক্ষার্থীরাই আবার কোনো কারণ ছাড়া এই ধরনের হট্টগোল বা গন্ডগোলে জড়িয়ে পড়ছে, আসলে এটা খারাপ লাগারই বিষয়। আমরা একটু আসি যে দৈনিক যুগান্তরে যে খবরটি আপনাকে বলেছিলাম, সেটি হচ্ছে 2 উপদেষ্টার এপিএস ও পিওর দুর্নীতি। আমরা দেখেছি যে ফ্যাসিবাদের আমলে এইরকম দুর্নীতি হাজার হাজার উদাহরণ এখন আমরা পত্রিকায় দেখছি এবং যেই দুর্নীতির একটা মানে গণ অভ্যুত্থানের পেছনে বড় একটা পারসেপশন ছিল মানুষের যে সরকার দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত, যে কারণে একজন সাধারণ রিকশাওয়ালাও রাস্তায় নেমে এসেছিল, বলেছিল যে এই দুর্নীতি চলতে পারে না বা কোনো একটা সরকার এই দুর্নীতি করবে আর আমরা বছরের বছরে মেনে নিব, এটা আসলে হতে পারে না। তখন দেখলাম যে এই সরকারের যখন একজন উপদেষ্টা বা 2জন উপদেষ্টার তার ঘনিষ্ঠ কোনো পিএস বা এপিএস বা পিও তারা যখন দুর্নীতিতে জড়ায়, এই যখন সংবাদটা আসলে পত্রিকায় ছাপা হয় লালকালিতে, তখন একজন সংবাদকর্মী হিসেবে আপনাকে কখনো কষ্ট দেয় কিনা বা আপনার মধ্যে প্রশ্ন জাগে কিনা যেটা কি হচ্ছে? এটা জাতি হিসেবে আমাকে খুব হতাশ করেছে। মানে মাত্র 8 মাস বা 9 মাসের মাথায় এইরকম জাতীয় পত্রিকাতে যে এটি লিড রিপোর্ট হবে যে তদবির বাণিজ্যে আয় 100 কোটি টাকা, এটি হয়তো পলিটিক্যাল সরকার হলে সেটি মানা যায়, কিন্তু আমাদের কিন্তু আশা এবং ভরসার জায়গা ছিল এই শিক্ষার্থীরা, যারা গত 15 বছরে যেসব রাজনৈতিক দল যা পারেনি, কিন্তু এই শিক্ষার্থীরা তারা সেটি করে দেখিয়েছে যে এটি সম্ভব। এবং আমরা আশায় বুক বেঁধেছিলাম যে হয়তো সামনে আমাদের জন্য ভালো কিছু দিন আসবে, কিন্তু কেন জানি মনে হচ্ছে সে আলো আস্তে আস্তে মলিন হয়ে যাচ্ছে। কারণ আজকে যে বিষয়টি আপনি বললেন, এটির ভিতরে হচ্ছে যে একজন মানে উপদেষ্টা যিনি ছাত্রদেরই প্রতিনিধি, তারই এপিএস, তিনিও একজন শিক্ষার্থী ছিলেন এবং সমন্বয়ক ছিলেন তার বিষয়ে, এবং আরেকজন উনিও ছাত্র প্রতিনিধি, একজন উপদেষ্টার কর্মকর্তা।
ছাত্র প্রতিনিধি, জি ওনার পদটাই ছাত্র প্রতিনিধি, তুহিন ফারাবি যিনি, আরেকজন হইতেছে মোয়াজ্জেম সাহেব এপিএস। তো সচিবালয় বিটে কাজ করার ক্ষেত্রে আসলে এই বিষয়গুলো নিয়ে অনেক আগে থেকে আমরা কানা ঘোষা বা এই জিনিসগুলো শুনে আসছি, দেখতেছিলাম, কিন্তু আসলে তাদের বিষয়গুলো এত তাড়াতাড়ি আমরা নিউজ করার বিষয়ে ভাবতেছিলাম না। আমি আজ থেকে মাস 3 আগে আমি আমার অফিস কালের কণ্ঠের মানে নিউজ প্রধানের সঙ্গে আলাপ করি যে আসলে সচিবালয়ে প্রশাসনিক দপ্তরগুলোতে, সরকারি দপ্তরগুলোতে সমন্বয়ক নামের যেসব নামধারী ছাত্ররা যেভাবে তদবির করছে, তারা যেভাবে প্রভাব খাটাচ্ছে অনেকটা, আসলে এইটা নিয়ে ভাই কিছু করা যায় কিনা। তখন আমাকে বলা হয়েছিল যে এখন সময় হয়নি, আর একটু দেখেন, যদি কোনো কিছু থাকে সেটা হাতে রাখেন, সময় হলে আমরা পরিস্থিতিটা এখনো দেখার মতো, মানে এখনই। তা আসলে আমি করার আগেই দেখলাম এই অলরেডি তাদের 2জনকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে, অপসারণ করা হয়েছে। আবার এই মানে আসলে প্রশাসনে এখন যেসব চলছে, কর্মকর্তারা ভয়ে মুখ খোলে না। বাদল ভাই, একটি বিষয় আপনি যে বললেন যে আসলে আমরা সময় নিচ্ছিলাম, যে আসলে সময় দেওয়া উচিত, দেখি কি অবস্থা করতে চায়। বিষয়টা তো এমনই ছিল যে গণমাধ্যম তো সেই অভ্যুত্থানে অকুণ্ঠ সমর্থন দিয়েছিল এবং তারা আশা করেছিল যে গণমাধ্যমের মাধ্যমে এক ধরনের পরিবর্তন তারা আনবে এবং সেই গণমাধ্যমের যে পরিবর্তনটা, গণমাধ্যম এখানে পজিটিভ ভূমিকা রাখবে। তাদেরকে রাইট পথে চালানোর জন্য যে পরামর্শ দেওয়া উচিত গণমাধ্যম হিসেবে, চতুর্থ আই হিসেবে, স্তম্ভ হিসেবে, সেই পথটা তারা দেখিয়ে দিবে। গণমাধ্যম নিশ্চয়ই সঠিক জায়গায় ছিল যে আমরা দেখি, কিন্তু এই জায়গাটা, এই আস্থাটা ধরে রাখতে পারলো না কেন তারা? আসলে না, আপনি যথার্থই বলেছেন। আমরা চেয়েছিলাম যে এই এত বড় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর অন্য অন্য জায়গায় যে পরিবর্তন আসছে, গণমাধ্যমে ঠিক একই ধরনের পরিবর্তন আসবে। এবং যিনি এখন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে, উনিও কিন্তু ছাত্রদেরই প্রতিনিধি। তা আমরা আশা করছিলাম যে আমরা এখন আগের মতো হাত মুখ চোখ বাঁধা থাকবে না। আর আমরা যেহেতু গত 15 বছর অনেক কিছু দেখেও আমাদেরকে চুপ থাকতে হয়েছে, আমরা কিন্তু ওই মানে বৈশিষ্ট্য থেকে এখনো পুরো দমে বেরিয়ে আসতে পারিনি। আমাদেরও নিজেদের মধ্যে এক ধরনের সেলফ সেন্সর বলে একটা মাথায় কাজ করে। তারপরেও কিন্তু আমরা চোখ কান খোলা রেখে, নইলে একটি বৈপ্লবিক সরকারি যদিও না বলা যায়, কিন্তু এটি কিন্তু ছাত্র জনতার সরকার। সেই সরকারে বৈপ্লবিক সরকার বলাও যায়, কারণ হচ্ছে যে বিপ্লব তো সংগঠিত হয়েছে না। আপনি সেটাকে কোন অভিধা মানে আমরা বিপ্লবী সরকার বলি আর এটি অন্তর্বর্তীকালীন সরকার বলি না কেন, কিন্তু এটি আসলে আমাদের সবার অন্তরে ধারণ করা সরকার। আমরা তাদেরকে বসিয়েছিলাম। তাদের আসলে এত তাড়াতাড়ি তাদের এই সব লিখতে হবে আসলে আমরা মানসিকভাবে প্রস্তুত ছিলাম না, কিন্তু আনফরচুনেটলি সেটি আমাদের করতে হচ্ছে। এখনো যে পরিস্থিতি, এখনো তারা আছে। আশা করি পত্রপত্রিকায় তাদের এই বিষয়গুলো আসার পর সংশ্লিষ্ট যারা এই কাজে জড়িত, তারা নিজেদেরকে আরো সতর্ক হবেন এবং এই কাজ থেকে সরে আসবেন। কারণ আমরা তাদের উপর আশা রাখতে চাই, আমরা হতাশ হতে চাই না। কারণ আমরা গত 15 বছরে এই রাজনীতিবিদ বা রাজনৈতিক দলের যেসব অপকর্ম, এইগুলো থেকে আমরা আসলে নতুন কিছু চাচ্ছিলাম। আমরা তাদের উপর সেই নতুনকেই আবারও প্রত্যাশা করছি। আশা করি এই বিষয়গুলো তারা সত্যি সেইটাই হলো যে আমরা প্রত্যাশা এখনো রাখছি। কারণ হচ্ছে জনগণের প্রত্যাশা নিয়ে যে সরকার গঠিত হয়েছে এবং সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের সমস্ত শ্রেণীতে তাদের যে অংশগ্রহণ এবং তাদের যে অবস্থানটা রয়েছে, একটা ভালো এবং ক্লিন ইমেজের অবস্থান, সেটা আমরা চাই তারা এটাকে আবারও ফিরিয়ে নিয়ে আসবে। আমরা আরেকটি আলোচনা করতে চাই। আপনি জানেন যে আজকে 24শে এপ্রিল এবং গত 2013 সালে বাংলাদেশের একটা ভয়াবহ একটা ট্র্যাজেডি আসলে ঘটেছিল, সাভারের রানা প্লাজা ধস। আপনি নিশ্চয়ই জানেন। তো রানা প্লাজা ধসের আজকে 12 বছর হয়ে গেল এবং 12 বছরে আমরা দেখলাম যে সেখানে প্রায় 1000-এর বেশি শ্রমিক নিহত হয়েছিলেন এবং এই নিহত হওয়ার পরিবারগুলোতে সে সময়কার যে দুঃখ দুর্দশা এবং তাদের যে হাহাকার, সেই সময় রানা প্লাজা ওই এলাকায় যে সমস্ত মানে ঘটনা আমরা দেখেছি আসলে অবর্ণনীয়। এবং এরপরে কি বাংলাদেশে এই ঘটনার পরে, দুর্ঘটনার পরে, রানা প্লাজা ট্র্যাজেডির পরে কিন্তু আপনি জানেন যে অ্যাকর্ড এবং অ্যালায়েন্স বাংলাদেশ থেকে যারা পোশাক কেনে আসলে ইউরোপ আমেরিকাতে, তারা বাংলাদেশের
তৈরি পোশাকে যে কর্ম পরিবেশ এবং শ্রমিকদের যে মজুরি সংক্রান্ত বিভিন্ন দাবি দেওয়া তারা মানে পরামর্শ তারা দিয়েছিলেন, আপনি নিশ্চয়ই জানেন যে সেইগুলো আসলে সরকার বাস্তবায়নের চেষ্টা করেছিল এবং এখন যে সরকার তারা বাস্তবায়নের চেষ্টা অব্যাহত রেখেছে। তো এই এক যুগ পরে এসে কি আমরা সেই কর্মপরিবেশে কোনো উন্নতি দেখছি বাস্তবে? মানে রানা প্লাজার ট্র্যাজেডি আমাদের দেশের জন্য ছিল একটি অনেক বড় ধরনের ট্র্যাজেডি। এই ধরনের ঘটনা অতীতে কখনো ঘটে নাই। এই গার্মেন্টস শ্রমিকদের নিয়ে পশ্চিমা বিশ্ব যারা আমাদের এখান থেকে পোশাক কিনে নেয়, তাদের যেসব অবজারভেশন ছিল, তাদের যেসব দাবি দেওয়া ছিল, বিশেষ করে কর্মপরিবেশ, শ্রমিকদের মজুরি, তাদের ট্রেড ইউনিয়নের বিষয়গুলো, সেইগুলো আসলে গত সরকার চেষ্টা করেছে, কিন্তু সরকারের রাজনৈতিক কিছু এটা পূরণ করতে গেলে আমাদের অনেক জায়গায় ছাড় দিতে হতো, যেটির জন্য আমাদের অন্যরা সুবিধা পেত। সেই হিসাবে তারা যতটুকু করেছে, আমি মনে করি এর চেয়েও কর্মপরিবেশ আরো ভালো করা উচিত ছিল। সেই কাঙ্ক্ষিত পর্যায়ে আমরা যেতে পারিনি। এখন তো আসলে পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত সরকার, আমরা যেটা বলি যে রাজনৈতিক আসলে ছত্রছায়া মুক্ত সরকার। আমরা জানি যে তৈরি পোশাকের যে সিন্ডিকেটটা আসলে এটা সমস্ত জায়গায় এক ধরনের পলিটিক্যাল লোকজন এটা নিয়ন্ত্রণ করে থাকে। তো এখন যে সরকার আছে সেই সরকার ব্যবসা বান্ধব সরকার এবং যিনি প্রধান আছেন তিনি এই ব্যবসাকে প্রমোট করেন। তো সেক্ষেত্রে এখন কি কোনো পরিবেশের দিকে নজর দেওয়া 100% নজর দেওয়া সম্ভব কিনা? আপনি যে বিষয়টি বললেন আসলে ওদিকেই আমি যাচ্ছিলাম, যে আসলে দেশের আইন প্রণয়নকারী সংসদ সদস্য বেশিরভাগই, আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশের আইনসভার সদস্য অধিকাংশই ব্যবসায়ী, যেটা উন্নত বিশ্বের কোনো দেশে এত নেই। আপনি খেয়াল করে দেখবেন কতজন গার্মেন্টস মালিক, পোশাক কারখানার মালিক সংসদ সদস্য। যারা আইন তৈরি করে তারাই আবার ওই সংশ্লিষ্ট ব্যবসা করছে, তাদেরই দুর্বলতা আছে আসলে। তাহলে এখন যদি ওই বায়ারদের বা যারা ক্রেতা তাদের শর্ত মতো যদি বাংলাদেশে ওইভাবে কর্মপরিবেশ তৈরি করা হয়, তাহলে যারা আইনটা করবেন তাদেরই ব্যবসায় লস হবে, যে কারণে আমরা ওই কাঙ্ক্ষিত ফলাফলটা পাই নাই। কিন্তু এখন আপনি যেটি বললেন যে এটি জনগণের সরকার, এখন তো রাজনৈতিক কোনো প্রভাব নেই, এখন আমাদের সংসদ সদস্য নেই, টোটালি চলছে একটি বিপ্লবী সরকারের মাধ্যমে। তো সরকার আসলে বিপ্লবী না হয় শুধু উপদেষ্টাগণ, কিন্তু যারা ব্যবসায়ী, যারা এই সেক্টরে ব্যবসা করছেন, তারা কিন্তু সেই প্রভাবশালীগুলো এখনো আছেন, কোনো না কোনো ভাবে তারাই চালাচ্ছেন, নিয়ন্ত্রণ করছেন। এবং এই সেক্টরে যারা এই জিনিসগুলো বাস্তবায়ন করবে তারা কিন্তু চেঞ্জ হননি, তারা এখনো ওই জায়গায় আছে। ওই যে একটু আগে আমি বললাম, আমরা যেরকম পত্রপত্রিকায় লিখতে গিয়ে আগের মতোই ওখান থেকে বেরিয়ে আসতে পারিনি, মূলত এই জায়গায় বা বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে একই অবস্থা। তারা এখনো মনে হচ্ছে যে সেই আগের রেজিমে বসে আছে। তো আমার মনে হয় এই দায়িত্বশীল কর্মকর্তাগণ এই বিষয়ে মানে পোশাক শ্রমিকদের কর্মপরিবেশ এবং তাদের মজুরি, তাদের ট্রেড ইউনিয়নের অধিকার, এই অধিকারগুলো তারা ফুলফিল করবে। নইলে রানা প্লাজার যে ট্র্যাজেডি, সেই ট্র্যাজেডির মানে কোনো লাভ হলো না, আমাদেরকে আফসোস করতে করতে চলে যেতে হবে। যে আমরা আসলে চাই যে বাংলাদেশের সর্বোচ্চ রেমিটেন্স যে খাত থেকে আসে, মানে রিজার্ভ কি বলে আপনার বিদেশ থেকে যে আমরা রপ্তানি ইয়াটা আসে, সেই জায়গাতে আসলে এই সরকার হাত দিবে এবং এখানে বাংলাদেশের একটা বৈপ্লবিক পরিবর্তন আসবে। তো আমরা একটু আসি শেষের দিকে, আলোচনা চলে আসছি। আমরা দেখছি মানব জমিন রক্তাক্ত কাশ্মীর, এবং তারা রক্তাক্ত কাশ্মীরের সংবাদটিতে দেখছি যে সন্ত্রাসীদের গুলিতে 28 জন নিহত, দুনিয়া জুড়ে নিন্দার ঝড়। আপনি জানেন বাংলাদেশের পার্শ্ববর্তী যে দেশ ভারত, সেই ভারতের সাথে পাকিস্তানের যে কাশ্মীর নিয়ে যে দ্বন্দ্ব, সেটি আসলে দীর্ঘদিনের ইতিহাস। বিশেষ করে 1339 সাল থেকে এটা সূচনা, এবং 1947 সালে দেশভাগের পরে চীন, ভারত এবং পাকিস্তান, এই তিনটা দেশের মধ্যেই কিন্তু কাশ্মীরকে নিয়ে একটা টানাপোড়েন রয়েছে। এবং আমরা দেখেছি যে জম্মু কাশ্মীর এবং আজাদ কাশ্মীরকে নিয়ে পাকিস্তান এবং ভারতের মধ্যে মাঝে মাঝেই সংঘাত বা সংঘর্ষ হয়। তার সাম্প্রতিক দৃষ্টান্ত হচ্ছে গত মঙ্গলবার, সেখানে একটা দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে এবং ইন্ডিয়া দাবি করেছে সেখানে লস্করে তৈয়বার একটি ছায়া সংগঠন
তারা এই হামলার ঘটনা ঘটিয়েছে এবং সেই হামলার নেতৃত্ব দিয়েছেন সাইফুল্লাহ কাশোরি নামে একজনকে তারা দায়ী করেছেন, এবং তিনি আজকে বলেছেন যে এটা সম্পূর্ণ ভারতীয় নাটক। এই নাটকটা আসলে কি কারণে হতে পারে? আসলে কাশ্মীর শব্দটি শুনলে বুকের ভিতরে জি এক ধরনের মানে বেদনার মানে চিনচিন করে। কারণ আমি ছোটবেলা থেকে, আমি যখন পত্রিকা পড়া শুরু মানে শিখেছি, তখন থেকে এই কাশ্মীরের মানে সেখানে মানে এই এক ধরনের রক্তাক্তের ইতিহাস। এই কাশ্মীরিদের আসলে দুর্ভাগ্য যে তারা যেখানে একটি স্বাধীন রাষ্ট্র পাওয়ার কথা ছিল, সেখানে 3টি রাষ্ট্র তাদেরকে শোষণ করছে। একদিকে পাকিস্তান আজাদ কাশ্মীর নিয়ে যাচ্ছে, ভারত বলতেছে জম্মু কাশ্মীর তাদের, আবার চীন ওই দিক থেকে দখল করছে। আসলে ওরা এত হতভাগা যে বছরের পর বছর তাদেরকে অবরুদ্ধ থাকতে হয়, বিশাল জেলখানা। তাদের কিছুদিন আগে, এই কয়েক বছর আগে কাশ্মীরের যে বিশেষ মর্যাদা ছিল সেই আইনটি বাতিল করে তাদেরকে কেন্দ্রের শাসনে নিয়ে আসে ভারত। আসলে ওখানে কাশ্মীরের বিষয়টি হচ্ছে, আমি যতটুকু গণমাধ্যমে দেখেছি পড়েছি, সেখানে মুসলিম প্রধান হওয়ার কারণে ভারত তাদের উপর কিভাবে, তাদের ভয় সবসময় যে কাশ্মীর মনে হয় স্বাধীন হয়ে গেল অথবা পাকিস্তান নিয়ে গেল, এই যে জুজুর ভয় দেখিয়ে সেখানে বছরের সারা বছরই সেনাবাহিনী মোতায়েন থাকে, তাদের এত নিরাপত্তা বাহিনী ওখানে থাকে, ওখানে আসলে লস্করি তৈয়বার মতো এরা এসে এখানে হামলা করার, যিনি বলেছেন যে এটি ভারতের নাটক, আমি তার সাথে একমত। কারণ হচ্ছে সেখানে হয়তো আরো বড় ধরনের অভিযান পরিচালনা করে মানে ডিস্ট্রয় করে দিবে। এটির একটা বিষয় আপনি যে বললেন যে আরো একটি প্লট তৈরি করা। আমরা দেখলাম যে পৃথিবীতে ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করে দেওয়ার যে ইহুদি চক্রান্ত, সেটা হামলার পরেই তারা শুরু করে দিল, যে চক্রান্ত চলে আসছে। এবং বাংলাদেশে কয়েকদিন আগে আমরা একটা সংহতি সমাবেশ দেখলাম, বৃহৎ সমাবেশ, যেখান থেকে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। এটা আসলে এক ধরনের আবেগী বিষয়, বাট নৈতিক সমর্থন দেওয়া, তাদের জন্য আসলে মাঠ পর্যায়ে কিছু করার ক্ষমতা আমাদের নেই। তেমনি ভাবে কি মনে করছেন যে বাংলাদেশের যে এখনকার সময় রাজনৈতিক যে প্রেক্ষাপট, আমরা যেমন ফিলিস্তিনিদের পক্ষে আমাদের সংহতি রয়েছে, এটার কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এই হামলায় থাকতে পারে কিনা? আর দ্বিতীয়ত হচ্ছে যে এই যে গাজা প্লট, যে ইসরায়েল মুসলিম নিধন যে কর্মসূচি, এটা কি মুসলিম নরেন্দ্র মোদী, আপনি জানেন নরেন্দ্র মোদীর সঙ্গে মানে বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মোদীর একটা ভালো সম্পর্ক রয়েছে, এবং ইন্ডিয়ার সাথে ইসরায়েলের খুবই ভালো সম্পর্ক, এবং সামরিক সরঞ্জাম থেকে শুরু করে অর্থনৈতিক লেনদেন তারা করে থাকে। তো আর একটা গাজা কি হতে যাচ্ছে বা হচ্ছে কিনা? আপনি আপনার কথার সাথে আমি একমত এই কারণে যে যেহেতু ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, দুই দেশের সম্পর্ক ভালো, দৃষ্টি গাজা থেকে ফেরাতে এমনও হতে পারে কাশ্মীর ইস্যুকে তারা মানে এখানেও তারা এটা করবে। আবার একটা জিনিস খেয়াল করেন, বাংলাদেশের চারপাশে কিন্তু প্লট তৈরি হচ্ছে, রাখাইনে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, তাদেরকে বাস্তুহারা করে দেওয়া হচ্ছে, তারা তাদের নিজস্ব বাড়িতে জন্মভূমিতে থাকতে পারছে না। এদিকে কাশ্মীরও একই অবস্থা, তারা তাদের ঘরে তারা মানে নিরাপত্তা পাচ্ছে না। ওইদিকে গাজায় এই অবস্থা, মানে সারা মুসলিম বিশ্বে এক ধরনের। আর এইগুলোতে মানবাধিকার লঙ্ঘন হয় না, যারা মানবাধিকারের রক্ষার নামে যারা চিল্লাচিল্লি করেন বা যারা কান্না করেন, অথচ তাদের গাজায় যে নারী শিশুকে নির্মম ভাবে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, সেটা নিয়ে কিন্তু তাদের কোনো ই নেই, তারা সেটাকে আরো উৎসাহিত করছে। আরেকটি গাজা কি কাশ্মীর হতে যাচ্ছে সেই রকমই মনে হচ্ছে। আবার এদিকে রাখাইনেও একই অবস্থা। আসলে এদের পক্ষে হয়তো আমরা যুদ্ধ করতে পারবো না, কারণ এটি আলাদা রাষ্ট্র। আমাদের নৈতিক গাজার পক্ষে যেরকম আমাদের বাংলাদেশের আপামর জনসাধারণ রুখে দাঁড়িয়ে তারা প্রতিবাদ জানিয়েছে, আমার মনে হয় কাশ্মীরের বিষয়েও আমাদের সেই ধরনের প্রতিবাদ জানানো উচিত। বিশ্বকে দেখিয়ে দেওয়া উচিত যে আমরা সকল ধরনের সন্ত্রাস এবং মানুষের অধিকার বঞ্চিত করার বিপক্ষে। বদর ভাই, আসলে আলোচনা চলছিল, আমরা চাইলে আরো আলোচনা করতে পারতাম, আমরা মনে হয় শেষ দিকে চলে এসেছি। সর্বশেষ যে আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে আপনি জানেন বাংলাদেশে নির্বাচন নিয়ে আলোচনা চলছে। আপনি সচিবালয় বিটের একটা দীর্ঘদিন আপনি সচিবালয় বিট কভার করেন, এই ধরনের আলোচনা কি সচিবালয়ের মধ্যে চলছে কিনা, নির্বাচন সংক্রান্ত কোনো আলোচনা?
এই মুহূর্তে যে পরিস্থিতি, তাতে অধিকাংশ কর্মকর্তা কর্মচারী তারা আসলে বলা চলে চাতক পাখির মতো তাকিয়ে আছেন যে কবে একটি নির্বাচিত সরকার আসবে। কারণ প্রশাসনের রিপোর্ট করতে গিয়ে যেটি দেখলাম, আমি প্রায় 18 বছর ধরে সচিবালয়ে কাজ করি, প্রশাসন নিয়ে রিপোর্ট করি, কিন্তু কখনো এরকম স্থবিরতা দেখিনি। মানে সমন্বয়হীনতা চরমে, সমন্বয়হীনতা চরমে। কারণ কেউ কারো কথা শুনছেন না। কোত্থেকে একটা অর্ডার হয়ে গেল, একজন সচিব হয়ে গেল, আবার সেটা বাতিল হচ্ছে। এই নিয়োগ কোত্থেকে আসতেছে, ওনাকে নিয়োগ দেওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ দপ্তরে, 2 দিন পরে আবার তাকে ওই নিয়োগ বাতিল করে দেওয়া হচ্ছে। এই যে এটি কখনো হইতো না। আবার কিছুদিন আগে পদোন্নতি হয়ে গেল জয়েন্ট সেক্রেটারি পদে, সেখানে দেখা গেল যে ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী এমপিদের যে পিএস, যারা ডিসি ছিল, যারা সুবিধাভোগী, যারা রাতের ভোট করেছে, যারা এই ফ্যাসিজমকে সহায়তা করেছে, তারাও অনেকেই পদোন্নতি পেয়েছেন। আবার যারা অতীতে 15 বছর বঞ্চিত ছিল, তারা অনেকেই এখন আবারও বঞ্চিতের কাতারেই আছেন। তো এই যে একটা জিনিস, এটি আমার মনে হয় যে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত এটি ঠিক হবে না। কারণ কিছুদিন পর হয়তো আবার নতুন করে ডিসি দেওয়া হবে, যে ডিসিদের অধীনেই প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী এই নির্বাচনটি তাদের অধীনেই হওয়ার কথা। তো এই ডিসি করার মতো কর্মকর্তা পাওয়া যাচ্ছে না, অথচ সরকারি কর্মকর্তাদের ডিসি হওয়া অনেক দিনের স্বপ্ন। সেই স্বপ্নে কেউ এগিয়ে যাচ্ছে না, শুধুমাত্র এক ধরনের অনিশ্চয়তা যে এটি আমরা, কারণ কোন দিক দিয়ে কি হয়, আমার কি আবার তকমা লাগবে কিনা, আমি ডিসি হয়ে গেলে আবার ওখানে মাঠে যায় কোনো ঝামেলায় পড়ি কিনা, নিরাপত্তা, তকমা এবং প্রশাসন সবকিছু কেউ আগ্রহী হচ্ছেন না। আমার মনে হয় নির্বাচিত যে কোনো সরকারই আসুক, আমার মনে হয় নির্বাচিত সরকার না আসা পর্যন্ত প্রশাসনের এই স্থবিরতা কাটবে না। ধন্যবাদ বাদল ভাই আলোচনার জন্য, আমাদের এখানে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা খবরের নানা মাত্রিক আলোচনা করে থাকি। নিশ্চিত আমরা আগামীতে বা আগামী পর্বে আরও আলোচনা করব। সেই সময় থাকবে আমাদের সাথে অন্য কোনো অতিথি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, চ্যানেল জেডের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।